যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আটক করা হয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় শহরটির পুলিশ। সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ঘুষ দেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে তাকে হেফাজতে নেয় পুলিশ। পরে শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য। এর মাঝখানে আপনার সজীব ওয়াজেদ জয় তিনার বিরুদ্ধেও আপনার যে FBI এর একটা রিপোর্ট আসছে, যদিও এটা নিয়ে সজীব ওয়াজেদ জয় বলছেন এটা বানোয়াট এবং মিথ্যা, কিন্তু আমাদের গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে বলছে যে FBI রিপোর্টে সজীব ওয়াজেদ জয়ের বিলাসবহুল 8টি গাড়ি 5টি প্রতিষ্ঠানের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সম্পৃক্ততা পেয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে FBI। চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। খুব শিগগিরই এ দাবিতে সোচ্চার হবে দলটি। সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। বিবিসি বাংলা একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে বা শিরোনাম করেছে, আগস্টে পালাবদলের সময় দিল্লি ও ঢাকার সেনা নেতৃত্বের যোগাযোগ ছিল। দর্শক, আপনারা জানেন যে ওই সময় কার্যত 5ই আগস্ট এবং তার পর কয়েকদিন পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে, সেটা নিয়ে তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপ করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। খুব শিগগিরই এ দাবিতে সোচ্চার হবে দলটি। সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানান তিনি। পুরোদমে কাজ চলছে নির্বাচন কমিশনের। বুধবার সংস্কার কমিশনেরও রিপোর্ট দেওয়ার কথা। এমন পরিস্থিতিতে নির্বাচনের জন্য দেরি করার কোনো যৌক্তিকতা নেই বলে মত এসেছে সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির বৈঠকে। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। মঙ্গলবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকে বিস্তারিত জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। 2024-25 অর্থ বছরে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এতে জনজীবনে অসন্তোষ বাড়বে বলে আশঙ্কা করছে বিএনপি। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে। সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কোন প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানান মহাসচিব। জামাতে ইসলাম তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলেছেন, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি। ইতিমধ্যে বলেছি প্রত্যেকেই তার একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। এই ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য বিএনপি মহাসচিবের। তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের বিচারও নিশ্চিত করা সম্ভব নয়। নির্বাচন কমিশন বলেছে যে আমরা রেডি, নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি, এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্যই তৈরি আছে, এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে দুটো নির্বাচন একসাথে সম্ভব না। সুতরাং এটা আজকে জাতির স্বার্থে আমাদের মাঝে মাঝে আমি নিজে অবাক হই, আমরা অবাক হই আর কি, যে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা। বিবিসি বাংলা একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে বা শিরোনাম করেছে, আগস্টে পালাবদলের সময় দিল্লি ও ঢাকার সেনা নেতৃত্বের যোগাযোগ ছিল। দর্শক, আপনারা জানেন যে ওই সময় কার্যত 5ই আগস্ট এবং তার পর কয়েকদিন
পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল দেশ। যদিও সেটা প্রকাশ্যে ছিল না, কিন্তু সবাই জানে যে এই পরিমাণ একটি পরিস্থিতি, অরাজক পরিস্থিতি ছিল এবং আওয়ামী লীগের নেতারা দলে দলে যেভাবে পালাচ্ছিল, তাদের জীবনের নিরাপত্তা এবং যাতে ব্যাপক আরো বিশৃঙ্খলা না হয়, অর্থাৎ জীবন ক্ষয় যাতে না হয়, সেই ব্যাপারে সেনাবাহিনী তৎপর ছিল। এবং শেখ হাসিনার যে ভারতে পালিয়ে গেল, সেই পালানোর ব্যাপারেও কিন্তু ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনী তারা সমন্বয় করেছে, যোগাযোগ করেছে, তেমনটাই এই রিপোর্টে উঠে এসেছে। বাংলাদেশে যখন আগস্ট মাসে ক্ষমতার পালাবদল হয়, তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্ট জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিলেন বলে জানিয়েছেন। শেখ হাসিনার দেশত্যাগের প্রক্রিয়াটি যে দুই বাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয় করেই সম্পন্ন হয়েছে, তার কথাতে সেই ইঙ্গিত ছিল। সোমবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী সাংবাদিকদের কাছে এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন। বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বস্তুত সে দেশে যখন পালাবদল ঘটল, তখন আমি সেই দেশের সেনাপ্রধানের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম। এরপর গত 20 নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে। প্রসঙ্গত 5ই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে দেশ ত্যাগ করেন এবং বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্ডন এয়ারবেসে এসে অবতরণ করেন। এই প্রক্রিয়াগুলি দুই সেনাবাহিনীর মধ্যে সমন্বয় ছাড়া, যোগাযোগ ছাড়া কোনোভাবেই সম্ভব না। তখন থেকে আজ 5 মাসের উপর ধরে তিনি ভারতের মাটিতে অবস্থান করছেন। যদিও তিনি সঠিক কোন স্ট্যাটাসে আছেন তা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনো স্পষ্ট করেনি। রাজনৈতিক আশ্রয় নাকি অতিথি হিসেবে কোন স্ট্যাটাসে আছে, এটা প্রকাশ করছে না ভারত। শেখ হাসিনা ভারতে এসে নামার ঠিক পরদিনই 6ই আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানিয়েছিলেন যে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যাতে ভারতে এসে নামতে পারে, সেই জন্য সে দেশের সেনাবাহিনীর তরফে ভারতের কাছে ফ্লাইট ক্লিয়ারেন্স বা আগাম অনুমতি চাওয়া হয়েছিল। আজ ভারতের সেনা প্রধানও কার্যত এটাই নিশ্চিত করলেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার এই প্রক্রিয়াটি দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয় রেখেই সমন্বয় হয়েছিল। বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ওই পদে এসেছিলেন 2024 সালের 23শে জুন, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক 1.5 মাস আগে। যাই হোক, এখন প্রসঙ্গ হলো শুধু শেখ হাসিনা না, আরো প্রায় 623 জন আর 27 জন সেনাবাহিনী বলেছে যে তারাও সেনার নিবাসে ছিল নিরাপত্তার জন্য এবং পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কোথায় ছেড়ে দেওয়া হয়েছে, কোথায় তারা গেলেন, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। বলা হচ্ছে যে তাদেরকে নিরাপদে ভারতে পাঠানো হয়েছে এবং এই কারণে যে পরিমাণ গ্রেপ্তার হওয়ার কথা ছিল, আকস্মিকভাবে শেখ হাসিনা চলে যাওয়ার কারণে প্রচুর নেতা কর্মী শীর্ষ পর্যায়ে তাদের আটক হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে কার্যত 5-7 জন ছাড়া বাকি কেউ আটক হননি। এটা নিয়ে একটা ক্ষোভ আছে। ধারণা করা হচ্ছে যে সেনা নিবাসে যে তারা ছিলেন, সেখানে কোনো একটা মধ্যস্থতায় তাদেরকে হয়তো পার করে দেওয়া হয়েছে। এই বিষয়টি এখনো চাপা আছে এবং বিতর্ক আছে রাজনৈতিক দলগুলোর ভিতর, রাজনৈতিক অঙ্গনে এগুলো নিয়ে মাঝে মধ্যেই কিন্তু কথাবার্তা হচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে অন্তত শেখ হাসিনার বিষয়টি পরিষ্কার। দুই সেনাবাহিনীর মধ্যে যোগাযোগের মধ্য দিয়েই শেখ হাসিনা ভারতে অবস্থান করেন বা ভারতে চলে যেতে সমর্থ হয়েছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলা একটা কথা আছে, জয়কালে ক্ষয় নাই। আর যখন আপনার পতন শুরু হয়, তখন কোনো কিছুতেই যেন আসলে রক্ষা করার আর সুযোগ হয় না। শেখ হাসিনা পরিবারের জন্য খুবই খারাপ একটা সময় চলছে দেশে এবং বিদেশে। আওয়ামী লীগ সরকার পতনের পর বিশেষ করে পশ্চিমা রাষ্ট্র যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী শেখ হাসিনার পরিবার, বিশেষ করে শেখ রেহানা পরিবারের যিনি কর্ণধার আছেন টিউলিপ সিদ্দিকী, খুবই খারাপ একটা সময় তিনি পার করছেন। এর মাঝখানে আপনার সজীব ওয়াজেদ জয়, তিনার বিরুদ্ধেও আপনার যে FBI এর একটা রিপোর্ট আসছে, যদিও এটা নিয়ে সজীব ওয়াজেদ জয় বলছেন এটা বানোয়াট এবং মিথ্যা, কিন্তু আমাদের গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে বলছে যে FBI রিপোর্টে
সজীব ওয়াজেদ জয়ের বিলাসবহুল 8টি গাড়ি 5টি প্রতিষ্ঠানের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সম্পৃক্ততা পেয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে FBI। আর এতে আপনার সজীব ওয়াজেদ জয় দুর্নীতি বা আরো বিভিন্ন অবৈধ সম্পদ অর্জনের দায়ে গ্রেপ্তারও হতে পারেন এমনও কেউ কেউ বলছেন। আর এই বিষয়গুলোতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কিন্তু কড়া ভূমিকা রাখা হচ্ছে ইতিমধ্যে শেখ টিউলিপকে নিয়ে। আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সরকারকে বার্তা পাঠিয়েছেন যে কোনো সময় তিনি বরখাস্ত হবেন। এর মাঝখানেই সজীব ওয়াজেদ জয়ের 8টি বিলাসবহুল গাড়ি বাড়ি অনেক কিছুর সম্পৃক্ততাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটা তদন্ত রিপোর্ট সামনে এসেছে। FBI এর তদন্তে বলা হচ্ছে যে হাসিনা এবং জয় মানে আপনার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $30 কোটি মানে 3,600 কোটি টাকা পাচার করেছেন। এখন এই নিউজগুলো যখন আসছে তখন অনেকেই বলছেন যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্টার করা হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, আমাদের জাতীয় গণমাধ্যমে যেভাবে রিপোর্ট আসছে যে তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম আপনার উদ্ঘাটন করেছেন। FBI এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন 2024 সালের 22 ডিসেম্বর শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে। 2023 সালের 23 এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে FBI এর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। FBI এর প্রতিবেদনের একটি অনুলিপি দুদক হাতে পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে। FBI সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন 8টি বিলাসবহুল গাড়ি পেয়েছে। এর মধ্যে ম্যাকলারেন 720S যার মূল্য $2,50,578, মার্সিডিজ বেঞ্জ AMG GT, মার্সিডিজ বেঞ্জ S ক্লাস, SL শ্রেণীর মার্সিডিজ বেঞ্জ, লেক্সাস, রেঞ্জ রোভার, তারপর আছে জিপ অ্যান্ড চেরোকি এবং গ্র্যান্ড চেরোকি। FBI বলছে যে মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং এবং ক্যামান আইল্যান্ডে সজীব ওয়াজেদ জয়ের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে। স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন DC, নিউ ইয়র্ক এবং লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি তারা খুঁজে পেয়েছেন। জয়ের সন্দেহজনক কার্যকলাপ খতিয়ে দেখতে FBI যুক্তরাজ্যের গোয়েন্দাদের সাথেও যোগাযোগ রাখছেন। প্রতিবেদনে বলা হয়েছে এই অনুসন্ধান সম্ভাব্য অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং আরো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। প্রতিবেদনটিতে বলা হয়েছে স্পেশাল এজেন্ট লাভ রিপোর্টের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলসের যোগাযোগ হয়। আর আপনার বলা হচ্ছে যে আমরা যদি দেখি বিশাল এক ফিচার তারা করছে যে তিনি বলছেন বাংলাদেশ থেকে $300 মিলিয়ন চুরি এবং যুক্তরাষ্ট্রের ব্যাংক অ্যাকাউন্টে পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহযোগিতা তারা চেয়েছিলেন। আর এছাড়াও আপনার বিশাল এক প্রতিবেদন, এছাড়া ওয়াজেদ কনসালটেন্ট বাংলাদেশ সরকারের সঙ্গে অসংখ্য ব্যবসায় নিয়োজিত ছিল এবং বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট প্রকল্পের সাথেও যুক্ত ছিল। এসব আর্থিক লেনদেনের বৈধতা নির্ধারণ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সতর্কতার সাথে যাচাই বাছাই এবং তদন্তের দাবি রাখে। FBI বলছে তারা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই এবং যে কোনো সম্ভাব্য অবৈধ কার্যক্রম মোকাবেলায় আপনার দুদকের সাথে যোগাযোগ করছে। তদন্তে ম্যাসাচুসেটস এবং ভার্জিনিয়ায় সজীবের স্ত্রী ক্রিস্টিন ও ডক্টর ওয়াজেদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য তারা খুঁজে পেয়েছে। আমরা এখানে দেখছি বিশাল এটা পড়তে গেলে আমার মোটামুটি 2 থেকে 3 দিন লাগবে। এখন এই যখন অবস্থা, তো সবকিছু মিলিয়ে সজীব ওয়াজেদ জয়ের একটা বক্তব্য এখানে আছে। সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে দাবি করেছেন তিনি এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। আমরা কোনো সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ আমরা উপার্জন করিনি। অবশ্যই এই দুই দেশে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, মানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে। আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ অর্থ দাবি করা হচ্ছে তা আমরা কেউই কখনো দেখিনি। তো সব মিলিয়ে আপনার একটা বিশাল হুলস্থুল অবস্থান চলছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলা সত্য, জয়ের দাবি এগুলা মিথ্যা, বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিশ্লেষকরা বলছেন যদি এই রিপোর্ট প্রমাণিত হয় তাহলে যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয় গ্রেফতার হতে পারেন, আর যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকী তিনিও গ্রেফতার হতে পারেন। শেখ পরিবারের জন্য খুবই একটা দুঃসময় যাচ্ছে দেশে এবং বিদেশে। দেখা যাক এগুলোর শেষ পরিণতি কি হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আমাদের চ্যানেলটিতে নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখাবো না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য। একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প বাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়েও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করা ও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদ ও কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক, বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।